দ্য গার্ডেন পার্টির পঞ্চম পর্বে আমরা আলোচনা শুরু করছি। তো পঞ্চম পর্বে মূলত আমরা যেটি দেখব, আমরা একটু আগেই দেখেছি যে জোস নামের একটি মেয়ে মূলত লরার বোন, সে সে কি করছিল, সে ট্রাই করছিল যে পিয়ানোটি কেমন বাজে, পিয়ানোটি বাজে কেমন এটা সে দেখছিল এবং পিয়ানোটা বাজানোর চেষ্টা করছিল। তো সেখানে আমরা শেষ করেছিলাম। তো পঞ্চম পর্ব আমরা সেখান থেকে শুরু করছি। দ্য পিয়ানো বার্স্ট আউট সো প্যাশনেটলি, এতটাই মানে জোরে এবং এতটাই আবেগময় ভাবে পিয়ানোটা বাজতে শুরু করলো। বার্স্ট আউট মানে বাজতে শুরু করা। সো প্যাশনেটলি, এত জোরে বাজতে শুরু করলো যে জোশেস ফেস চেঞ্জ, জোশের যে মুখটা পরিবর্তন হয়ে গেল। তার মানে সে আশা করে নাই যে এতটা প্যাশনেটলি এই মিউজিকটা আসবে। তো আমরা দেখব যে মানুষ কিভাবে তার হাতটাকে ক্ল্যাস্প করে। ক্ল্যাস্প করা মানে হচ্ছে আ আঁকড়ে ধরা। এক হাত দিয়ে আরেক হাতকে এভাবে মানুষ আঁকড়ে ধরে, ক্ল্যাস্প আর হ্যান্ডস, এটি আসবে এরপরে আমরা সেটা দেখে দিচ্ছি যেভাবে মানুষ হাতকে ক্ল্যাস্প করে। তো she clasped her hands, সে কি করলো? তার ২ হাত আঁকড়ে ধরলো, এক হাত আরেক হাত দিয়ে আঁকড়ে ধরলো। She looked mournfully and enigmatically at her mother. সে কি করলো? তার হাতটা এভাবে চেপে ধরলো এবং তার মায়ের দিকে সে তাকালো। খুব শোকার্তভাবে তাকালো। যেন কোনো দুঃখজনক ঘটনা ঘটে গেছে, কোনো শোকের ঘটনা ঘটে গেছে এবং enigmatically এবং রহস্যজনকভাবে সে তাকালো। যেটি যার কোনো অর্থ হয় না, যার কোনো অর্থ সেও জানে না, তার মাও জানে না। At her mother and Laura এবং লরার দিকে তাকালো যারা as they came in. তার মানে এই যে গানটা বাজাচ্ছে, পিয়ানো বাজানো শুরু করেছে। পিয়ানো বাজাতে শব্দেই এরা চলে এসেছে এবং আসার পরেই দেখে যে মেয়েটি মানে পিয়ানো বাজাচ্ছে এবং জোস কি করলো? জোস হঠাৎ করেই সে থেমে গেল যে এ কেমন সুর? এসব সুরটা এরকম কেন? কেমন শোকাবহ সুর, কেমন রহস্যজনক সুরটা। তখন তার চেহারাও সেরকম হয়ে গেল। তাকে মার্নফুল মনে হলো এবং রহস্যজনক মনে হলো। তো সে গান গাইছে দিস লাইফ ইজ ওয়ারি, সে কিন্তু এই গানটাই গাচ্ছিল। মানে এই জীবন খুবই ক্লান্ত, এই জীবন খুবই হয়ে গেছে। A tear is sigh, a tear is sigh, তার মানে অশ্রু, একটা দীর্ঘশ্বাস। A love that changes, this life is weary. A tear, a sigh, a love that changes, and then goodbye. মানে জীবন এভাবেই অশ্রু থাকে, দীর্ঘশ্বাস থাকে এবং ভালোবাসা পরিবর্তন হয়ে যায়, জীবন ক্লান্ত হয়ে যায় এবং আবার অশ্রু, দীর্ঘশ্বাস, তারপরে আবার ভালোবাসা পরিবর্তন হয়ে যায় এবং তারপরে গুড বাই ওয়ার্ল্ড, গুড বাই লাইফ, জীবনটাকে বিদায় জানাতে হয়। যে এই গুড বাই বলছে, এই যে গুড বাই কথাটা কিন্তু আমরা দেখছি যে এই গানটির সাথে কিন্তু একটি শোকাবহতা, একটি মার্নফুলি মানে একটা শোকগ্রস্ততা কিন্তু আমরা দেখছি সেখানে। একটি রহস্যময়তা দেখছি। বাট এট দ্য ওয়ার্ড গুড বাই, কিন্তু গুড বাই শব্দটার সঙ্গে, সঙ্গে Goodbye সংগ্রহ at the word goodbye and although the piano sounded more desperate, এবং যদিও পিয়ানোটা মানে পিয়ানোটার শব্দটা হচ্ছিল আরো বেশি বেপরোয়া মনে হচ্ছিল than ever, যেকোনো সময়ের চাইতে মনে হচ্ছিল যে পিয়ানোটা আরো বেশি বেপরোয়া হয়ে গেছে, আরো বেশি মরিয়া হয়ে গেছে, একটু মানে ডেঞ্জারাস হয়ে গেছে। Her face broke into a brilliant dreadly, এবং এই পিয়ানোটার এই মিউজিকটাতে, পিয়ানোর মিউজিকটা কিন্তু এই গুড বাই যে মিউজিকের যে কথাগুলো, সেই কথাগুলো কিন্তু পিয়ানো বুঝতে পারছে এবং সেইভাবে সুরটাও কিন্তু ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এট দ্যাট ওয়ার্ড গুড বাই বলার সঙ্গে, সঙ্গে although the piano sounded more desperate, যদিও পিয়ানোটাকে বেশি বেপরোয়া মনে হয়েছিল than ever, যেকোনো সময়ের চেয়ে চাইতে, her face broke into a brilliant deadly unsympathetic smile, তার মানে তার চোখটা আরো কি হয়ে গেল? আরো সহানুভূতিহীন হয়ে গেল। সহানুভূতিহীন এবং খুবই উজ্জ্বল হয়ে গেল তার মুখটা এবং ড্রেডফুল হয়ে গেল। ড্রেডফুলি আনসিম্প্যাথেটিক স্মাইল। তার মুখে হাসিটা আসলো, সেই হাসিটা কিন্তু সাধারণ হাসি না, হাসিটা ডেঞ্জারাস। হাসিটা ভয়ংকরভাবে আনসিম্প্যাথেটিক, সহানুভূতিহীন একটি আম দৃষ্টি তার মধ্যে চলে আসলো। তার মুখের ভাবটা মনে হলো সে খুবই সহানুভূতিহীন, সে ক্রুয়েলটি তার মধ্যে চলে এসেছে। স্মাইলের মধ্যে ক্রুয়েলটি চলে আসছে। আরন্ট আই ইন গুড ভয়েস মামি, গান শেষ হয়ে গেল। গান শেষ হওয়ার পরে সে তার মাকে জিজ্ঞাসা করলো, সে বিমড, সে আলো ছড়াচ্ছে, তার মুখ থেকে আলো ছড়াচ্ছে, মানে খুব ভালো গেয়েছে সে নিজেই মনে করছে এবং মনে করে সে বলছে যে আমার কণ্ঠটা ভালো না মা,
মাকে জিজ্ঞাসা করছে, "মা আমার কণ্ঠটা ভালো না? আমি ভালো গান গেয়েছি না?" "This life is weary, hope comes to die." Hope comes to die মানে হচ্ছে আ আশা আসে মরতে। আশাগুলো সবসময় কি হয়? মরে যায়। A dream awakening তার মানে আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি এবং আমরা জেগে উঠি। জেগে উঠে দেখি যে স্বপ্ন মরে গেছে। আশা মরে গেছে। এই যে এই গানের কথাগুলো কিন্তু আমরা দেখছি যে কথাগুলো কিন্তু একটা ইমেজ দিচ্ছে যে ইমেজটা অ্যাকচুয়ালি শোকাবহ ইমেজ। তার মানে আমরা কিন্তু একটি নতুন সেকশনে যাচ্ছি, নতুন সেগমেন্টে যাবো। সেই সেগমেন্টে গিয়ে দেখবো যে রাইট সেখানে মার্ন আছে, সেখানে শোক আছে। বাট নাও স্যাডি ইন্টারাপ্টেড দেম। কিন্তু স্যাডি এসে তারা যে কথাবার্তাগুলো বলছিল, ওই কথাগুলোর মাঝখানে সে এসে আম বাগড়া দিল মানে বাধা দিল। "হোয়াট ইস ইট স্যাডি?" তো আ স্যাডি যেহেতু আসলো মাঝখানে চলে আসছে তাদের কথার মধ্যে। তখন জিজ্ঞাসা করল, "স্যাডি কি ব্যাপার? তুমি কি বলতে চাও?" তো "If you please mom, cook says have you got the flags for the sandwiches?" তখন আম স্যাডি এসে বলল যে কুক মানে যে রাঁধুনি, বাবুর্চি, যে বাবুর্চি মহিলা রান্না করছে, সে জিজ্ঞাসা করছে যে, "আপনি কি ফ্লাগ বানিয়েছেন কিনা? Have you got the flags for the sandwich?" স্যান্ডউইচের জন্য ফ্লাগ বানিয়েছেন কিনা? স্যান্ডউইচের জন্য ফ্লাগ বা পতাকা সেটি আপনি বানিয়েছেন কিনা? তো স্যান্ডউইচ ফ্ল্যাগ বলতে কি বোঝায়? আমাদের একটু ধারণা থাকা দরকার। এই যে স্যান্ডউইচ ফ্ল্যাগ বলতে যে এরকম একটি স্ট্যান্ড থাকে। স্যান্ডউইচের উপরে একটা স্ট্যান্ড দেয়া থাকে। সেই স্ট্যান্ডের উপরে হয়তো বিভিন্ন ফ্ল্যাগ দেয়া থাকে। যে ফ্ল্যাগে হয়তো কারো নাম লেখা থাকতে পারে, কোনো শুভেচ্ছা বাণী লেখা থাকতে পারে। এটাকে বলা হয় ফ্ল্যাগ। তো এই স্যান্ডউইচ ফ্ল্যাগটা একটি আকর্ষণীয় এটা মানে স্পেশাল ও করে স্যান্ডউইচ গুলোকে। স্যান্ডউইচ ফ্ল্যাগ বুঝলাম আমরা। তো বলছে যে আম কুক "ইফ ইউ প্লিজ মাম কুক সেজ হ্যাভ ইউ গট দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস?" আপনারা কি বা আপনি কি এই স্যান্ডউইচ গুলোর জন্য ফ্ল্যাগ বানিয়েছেন? ফ্ল্যাগ বানিয়েছেন কিনা? "The flags for the sandwiches?" কথাটা তার কাছে নতুন মনে হলো। যেমন আমাদের কাছে হয়তো নতুন মনে হয়েছে যে স্যান্ডউইচের ফ্ল্যাগটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে। "The flags for the sandwiches, Sadie?" কি বলো? echoed মিসেস শেরিডান dreamily সে কেমন যেন স্বপ্নের মধ্যে চলে গেল যে "ফ্লাগস ফর স্যান্ডউইচেস" স্যাডি তুমি এগুলো কি বলছো? সে তখন ইকো করল। ইকো মানে প্রতিধ্বনি করা। ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি করা। যে কথাটা সে আম বলেছে স্যাডি সেই কথাটাই মিসেস শেরিডান প্রতিধ্বনি করল। "দ্য ফ্ল্যাগস ফর দ্য স্যান্ডউইচেস" স্বপ্নের মতো করে সে প্রতিধ্বনি করল। অ্যান্ড দ্য চিলড্রেন নিউ এবং বাচ্চারা যারা ছিল সামনে লরা ছিল এবং জোশ ছিল। এরা যখন বুঝতে পারল চিলড্রেন নিউ জানতে পারল বাই হার ফেস এই ভদ্রমহিলার মুখ দেখে বুঝতে পারল যে দ্যাট শি হ্যাডন্ট গট দেম। গেট মানে বুঝতে পারা, তাহলে গট মানে আন্ডারস্ট্যান্ড। সে তাদেরকে বুঝতে পারে নাই। সে কথাগুলো বুঝতে পারে নাই যে কি বলছে। তো আমরা জানি যে আমরা যদি আমাদের মায়ের মুখের দিকে তাকাই আমরা কিন্তু বুঝতে পারি মা কখন রেগে আছে, মা কখন খুশি আছে, মা কখন কথাগুলো বুঝছে, কখন সে বুঝতে পারছে না। এটা কারণ মায়ের মুখটা আমাদের কাছে খুব বেশি পরিচিত। লেট মি সি লেট মি সি দাঁড়াও আমি দেখি। এটি বলছে মিসেস শেরিডান বলছে যে, "লেট মি সি আমাকে দেখতে দাও।" অ্যান্ড শি সেইড টু স্যাডি ফার্মলি সে খুব দৃঢ়ভাবে, ফার্মলি মানে দৃঢ়ভাবে এখন আর কোনো সন্দেহ নাই। একটু আগে তার মধ্যে যে সন্দেহ ছিল, সেই সন্দেহটা চলে গেছে। এখন সে খুব দৃঢ়ভাবে, খুব গুরুত্ব দিয়ে বলছে যে, "আমাকে দেখতে দাও স্যাডি। টেল কুক I will let her have them in 10 minutes." কুককে বলো, বাবুর্চিকে বলো যে আমি এগুলো তাকে এনে দেব। I will let her have them মানে সে পাবে। I will let her have them in 10 minutes ১০ মিনিটের মধ্যে তারা সে এটি পেয়ে যাবে। স্যাডি ওয়েন্ট যেহেতু বলল যে ১০ মিনিটের মধ্যে সে পেয়ে যাবে তাকে গিয়ে বলো। তখন স্যাডি সে কি করল? তার হুকুম ওবে করল অর্থাৎ তার হুকুম মেনে নিল এবং বলল যে, "হ্যাঁ, ঠিক আছে। আমি ১০ মিনিটের মধ্যে এটি আপনাকে আম এটি দিয়ে দেবে" যে সেটি সে কুককে বলতে গেল। Now Laura said her mother quickly, "Come with me into the smoking room." Now Laura, now Laura, এখন লরা, লরাকে উদ্দেশ্য করে বলল, "লরা" said her mother quickly খুব দ্রুত বলল, "লরা come with me into the smoking room." আমার সাথে স্মোকিং রুমে আসো। লরাকে বলল যে, "আমার সঙ্গে তুমি স্মোকিং রুমে আসো।" তো স্মোকিং রুম আমরা জেনেছি যে যেখানে ধূমপানের জন্য আলাদা কক্ষ থাকে তাকে বলা হয় স্মোকিং রুম। I have got the name somewhere on the back of an envelope. আমি যে এই যে ফ্ল্যাগ গুলোতে নাম লিখবো, কার নাম লিখবো ফ্ল্যাগ গুলোতে, এই নামগুলো আমি কিন্তু লিখে রেখেছি। কোথাও লিখে রেখেছি। কোথায় লিখে রেখেছি? আমি একটা খামের পিছনে লিখে রেখেছি। তো এনভেলপ বা চিঠি বা খাম এই বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখছি যে আগে তো মোবাইল ফোন বা এই সমস্ত Facebook সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না। তখন
মানুষ চিঠি ব্যবহার করতো এবং চিঠির খামটি একটি গুরুত্বপূর্ণ ছিল এবং চিঠির খামের পিছনে যে ফাঁকা জায়গা আছে সেখানে মানুষ লিখতো। "ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি।" তুমি কি করবা? সেগুলো ফ্লাগে আমার জন্য লিখে দিবা। আমি খামে লিখে রাখছি, তুমি সেই বিষয়গুলো ফ্লাগে এখন লিখে দিবা। আর সেগুলো আমরা স্যান্ডউইচের উপরে লাগাবো। "ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি।" সেগুলো আমার জন্য লিখে দিবা। "ইউ উইল হ্যাভ টু রাইট দেম ফর মি।" ওকে, মেক go upstairs this minute and take the that weight thing off your head। তো আমরা জানি যে মেঘ হচ্ছে আরেকটি মেয়ে, যে কি করছিল, সে তার মাথায় ছিল হচ্ছে একটি টাওয়েল পেঁচানো ছিল, যেটি পাগড়ির মতো দেখাচ্ছিল। যে পাগড়ির মতো দেখানোর টাওয়েলটি যেটি হচ্ছিল, সেটি হচ্ছে যে খুব ভেজা ছিল। ভেজা থাকার কারণে সে কি করলো, সেই ভেজা টাওয়েলটি তার মাথা থেকে সরিয়ে নিল, মাথা থেকে খুলে নিতে বলল যে তুমি কি করো, সিঁড়ির উপরে যাও, আপস্টেয়ার্স মানে সিঁড়ির উপরে যাও এবং তুমি এই মুহূর্তে তোমার মাথা থেকে তোমার এই যে টাওয়েলটা খুলে ফেলো। তার মানে ভেজা চুল থেকে তুমি এই ভেজা জিনিসটা খুলে ফেলো। তোমার চুলটা ভিজে, এতক্ষণ চুল ভেজা ছিল, এখন টাওয়েল ভিজে গেছে। এখন তুমি অসুস্থ হয়ে যাবা। জোস! তার মানে একের পর এক কিন্তু তার মা কমান্ড করতে শুরু করলো। আমরা পরে ১ম এ দেখলাম সে লরাকে কমান্ড করলো যে, "আমার সাথে আম স্মোকিং রুমে আসো।" তারপরে আমরা এখানে গিয়ে এনভেলপে আমরা লেখালেখি করব। তারপর মেঘকে বলল, "যাও এখন তুমি রেডি হয়ে আসো। তোমার মাথা থেকে এই টাওয়েলটা খুলে ফেলো।" আর জোশকে বলছে, "রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট।" এক্ষুনি, দিস ইনস্ট্যান্ট মানে মুহূর্তে, এই মুহূর্তে। এই মুহূর্তে তুমি তোমার ড্রেসিং এর কাজ সেরে ফেলবা। ফিনিশ মানে শেষ করা। এই মুহূর্তে তুমি তোমার ড্রেসিং এর কাজটা, পোশাক-আশাক পরার কাজটা শেষ করবা। ডু ইউ হিয়ার মি চিলড্রেন? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি যে কথা বলছি এগুলো শুনতে পাচ্ছ? নাকি, তার মানে আমরা জানি যে মা যখন বাচ্চাদেরকে অর্ডার করে, তখন সে কি করে? সে সাধারণত জানে যে আমার কথা বাচ্চারা সবকিছু শুনবে না। তখন কি করে? সে তার বাবার ভয় দেখায়। এবং সে সেই কাজটি করলো। "Or shall I have to tell your father when he comes home tonight?" নাকি রাতের বেলা তোর বাবা যখন আসবে তখন আমি তাকে বলে দেব। তার মানে তার বাবা আসলে তাদেরকে এই যে মায়ের কথা ডিজর্ভ করেছে, এর জন্য তারা পানিশড হবে। এটা তাদেরকে ভয় দেখাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে এখানে তার মায়ের মনটা সাধারণ যে আমরা যে মাগুলোকে দেখে থাকি সেই মায়ের মতোই। আর অ্যান্ড জোস প্যাসিফাই কুক অ্যান্ড জোস, এবং জোসকে বলে দিল যে, "হ্যাঁ, হ্যাঁ, জোস তুমি করো যে স্যাডি তো গেছেই গিয়ে বলছে। তারপরে তুমি যাও, তুমি গিয়ে একটু কুককে বাবুর্চিকে নিশ্চিন্ত করো। ইফ ইউ ডু গো ইনটু দ্য কিচেন, তুমি যদি রান্নাঘরে যাও তাহলে ওকে শান্ত করো। শান্ত করো যে আমরা কিন্তু ফ্লাগের ব্যবস্থা করছি। তো তুমি কি রান্নাঘরে যাবে? উইল ইউ? উইল ইউ বলছে কেন? তুমি কি যাবা রান্নাঘরে? উইল ইউ যাবা রান্নাঘরে? I am terrified of her this morning. I am terrified of her this morning. আমি অ্যা এই তাকে নিয়ে খুব আতঙ্কিত। তাকে আমি ভয় পেয়েছি। আজকে আমি তাকে ভয় পেয়েছি। কেন ভয় পেয়েছে সে? ভয় পাওয়ার কারণ হলো যে সে তার কাছে যে তার মনে হচ্ছে যে এই স্যান্ডউইচ বানানোর ক্ষেত্রে সে হয়তো কোনো কিছু মিসিং করে ফেলতে পারে। তো এই ক্ষেত্রে যদি মিসিং হয়ে যায় তাহলে কুক কিন্তু তাকে বলবে যে, "আপনি এগুলো রেডি করে রাখেন, নাহলে আমি কিভাবে স্যান্ডউইচ বানাবো? স্যান্ডউইচ না বানালে তো পার্টিটাই নষ্ট হয়ে যাবে।" তো দ্য এনভেলপ, যে এনভেলপের কথা বলছিলেন উনি, যে খামের পিছনে যে ছোট, ছোট করে নাম লেখা আছে, সেই নামগুলো হচ্ছে ফ্লাগে এখন কপি করবে। দ্যাট এনভেলপ ওয়াজ ফাউন্ড এট লাস্ট বিহাইন্ড দ্য ডাইনিং রুম ক্লক। ডাইনিং রুমের যে ঘড়িটা আছে, সেই ঘড়ির পিছনে পাওয়া গেল হচ্ছে এই খামটা। দো হাউ ইট হ্যাড গট দেয়ার, যদিও এই ঘড়ির পিছনে এটা কিভাবে গেল সেটা মিসেস শেরিডান জানে না। সেটা সে ইমাজিন করতে পারে না। মানে কল্পনাও করতে পারে না। কেন কল্পনা করতে পারে না? কারণ সে রেখেছে ব্যাগে। ব্যাগে রাখা একটা জিনিস কিভাবে অন্য কোথাও যেতে পারে সেটা সে জানে না। "One of your children must have stolen it out of my উম ব্যাগ।" সে বলছে যে আমার বাচ্চাদের মধ্যে কেউ একজন আমার ব্যাগ থেকে এটা চুরি করেছে। চুরি করেছে এবং চুরি করার পরে এইজন্য এখানে আর ব্যাগ আর পাওয়া যাচ্ছে না। বিকজ I remember vividly, কারণ আমি স্পষ্টভাবে, vividly মানে স্পষ্টভাবে, আমার স্পষ্ট মনে আছে যে আমি লিখে রেখেছিলাম। কি, কি লিখেছিলাম? ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড। ক্রিম চিজ লিখে রেখেছিলাম। আ আমার স্পষ্ট মনে আছে যে দুধের স্বরের পনির লেখা ছিল অ্যান্ড লেমন কার্ড, লেবুর দই লেখা ছিল। হ্যাভ ইউ ডান দ্যাট? তোমরা কেউ এটা করেছো? তোমরা এটা কেউ করেছো? আম আ হ্যাভ ইউ ডান দ্যাট? তোমরা কি সেটা করেছো? ইয়েস, 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 হ্যাঁ বলল। তো আমরা যে এখন দেখছি যে ক্রিম চিজ কাকে বলে? যে ক্রিম চিজ আমরা মানে দুধের স্বরের পনির। পনিরটা কেমন দেখতে? আমরা সেটা দেখে নিই যে এটিকে বলা হয় ক্রিম চিজ। তো আমরা যদি জানি যে ক্রিম চিজের উপরে এখানে কিন্তু স্ট্রবেরি ফ্রুটটা দেয়া আছে। তো এই যে এটি মূলত ক্রিম চিজ।
পনির। তো এরপরে আমরা দেখছি লেমন কার্ড। লেমন কার্ড বলতে মূলত লেবু দিয়ে টক করে দিয়ে যে দইটা বানানো হয় সেটাকে লেমন কার্ড বলা হয়ে থাকে। আর লেমন কার্ডটা দেখতে যেরকম লেমন কার্ড। কার্ড মানে তো আমরা জানি যে কার্ড মানে হচ্ছে দই, এই যে লেমন কার্ড। তার মানে লেবু দিয়ে দুধ দিয়ে তৈরি হয় দইটা। এগ এগ অ্যান্ড মিসেস শেরিডান হেল্ড দ্য envelope away from her এবং ডিম ডিমের কথা বলার পরেই মিসেস শেরিডান কি করলো তার খামটা তার থেকে দূরে সরিয়ে ধরলো। ইট লুকস লাইক মাইস, তার মানে দেখে মনে হচ্ছে যে ইঁদুরের মতো লেখা মনে হচ্ছে যে মাইস লেখা আছে মাইস। তো ইট কান্ট বি মাইস, আরে এই ইঁদুর কেন লেখা হবে, এখানে তো ইঁদুর লেখার কথা না, এখানে তো এই খাবারের নাম লেখা আছে, ডিম লেখা আছে, তারপরে তোমার আহ, পনির লেখা আছে, তারপরে তোমার দই লেখা আছে, কিন্তু এখানে ইঁদুর কিভাবে আসবে? ইট কান্ট বি মাইস, মাইস এটা হতে পারে না। ক্যান ইট, এটা কি হতে পারে? হতে পারে না। অলিভ পেট, অলিভ পেট। তো মাইসটা বানানটা তারা মানে লেখাটা অস্পষ্ট, লেখাটা হয়তো একটু ডিফিকাল্ট ভাবে লেখা, যে লেখাটা সবাই বুঝতে পারছে না। তো পরে মাইসটাকে মাইস মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে না অলিভ লেখা আছে, অলিভ। তখন বলতো অলিভ পেট সেইড লরা লুকিং ওভার হার শোল্ডার। ওই খামটার দিকে সে কি করলো, সে তাকিয়ে দেখলো যে এই খামের উপরে কি লেখা আছে। লরা তাকিয়ে তার ঘাড়ের উপর দিয়ে মানে বাঁকা হয়ে তাকালো, তাকিয়ে দেখলো যে সেখানে লেখা আছে অলিভ। তখন বললো যে মা, পেট বলতে এখানে হচ্ছে প্রিয়, প্রিয় মা, প্রিয় মা, এখানে অলিভ লেখা আছে, মাইস লেখা নাই। এই কথা যখন বললো ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ হ্যাঁ, তখন তার মধ্যে ভালো লাগলো যে হ্যাঁ হ্যাঁ অলিভ হতে পারে কিন্তু মাইস হতে পারে না। হোয়াট এ হরিবল কম্বিনেশন ইট সাউন্ডস, এগ অ্যান্ড অলিভ। কিরকম একটা অদ্ভুত লাগতেছে না শব্দটা, যে ডিম এবং জলপাই, ডিম এবং জলপাই কিভাবে মেলে? এটা তাদের কাছে একটু কম্বিনেশনটা অদ্ভুত ম্যাচিং মনে হচ্ছে, যে এই ম্যাচিংটা আসলে হতে পারে কি। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, অবশেষে তারা শেষ করলো। দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট মানে এই যে এই কাজগুলো তারা যে ফ্ল্যাগের যে লেখার কাজটা শেষ করলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দ্য কিচেন, এবং লরা তো কি করলো তাদেরকে অফ টু দ্য কিচেন, তাদের সেখান থেকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল, রান্নাঘরের দিকে নিয়ে গেল। শি ফাউন্ড জোস দেয়ার, সেখানে সে গিয়ে সে দেখলো যে জোস কি করছে, প্যাসিফাই করছে, শান্ত করছে। আমরা জানি প্যাসিফাই মানে শান্ত করা, প্যাসিফিক ওশান মানে মহাসাগর, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মানে প্যাসিফিকেশন, প্যাসিফাই, প্যাসিফাইং দ্য কুক, বাবুর্চিকে শান্ত করছে, হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে শান্ত করছে তাকে দেখে কিন্তু মোটেই ভীতিকর মনে হচ্ছে না, যেহেতু তার মা বলেছে আমাকে এই কুক খুব ভীতিকর মনে হচ্ছে। জোস গিয়ে তাকে ঠান্ডা করার চেষ্টা করছে, কিন্তু তাকে দেখে মোটেই মানে ডেঞ্জারাস কিছু মনে হচ্ছে না, অবশ্য ঠান্ডা মানুষই মনে হচ্ছে এই বাবুর্চিকে। I have never seen such exquisite sandwich sense, তার মানে এত সুন্দর, এত অসাধারণ স্যান্ডউইচ আমি জীবনেও কখনো দেখি নাই। সেইড জোস, জোস এই কথাটা বলল, কিভাবে বলল? সেইড জোস র্যাপচারাস ভয়েস, আর জোসেস র্যাপচারাস মানে উল্লাসে ভরা কণ্ঠ বলল যে এত সুন্দর স্যান্ডউইচ আমার লাইফে আমি কখনো দেখি নাই। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়্যার কুক, তার মানে তুমি এখানে কয় ধরনের বানিয়েছো, কয় ধরনের এই স্যান্ডউইচ বানিয়েছো বাবুর্চি? 15, সে বলে এবার প্রশ্ন করছে 15টা। তখন সে বলছে 15 মিস জোস, তার মানে কুক উত্তর দিল হ্যাঁ মিস জোস, 15টাই কিন্তু এখানে আমি বানিয়েছি, আপনি ঠিক ধরেছেন। তো আমরা এরপরে পাবো স্যান্ডউইচ ক্রাস্ট। তো স্যান্ডউইচ ক্রাস্ট বলতে বোঝায় যে স্যান্ডউইচের উপরে যে শক্ত অংশটি থাকে, আমরা জানি পাউরুটির মতো যে অংশটি থাকে, এটাকে বলা হয় স্যান্ডউইচ ক্রাস্ট। তো আমরা স্যান্ডউইচ ক্রাস্টটা দেখে নিলাম, স্যান্ডউইচ ক্রাস্টে স্যান্ডউইচ বানানো হয়। তখন বলছে ওয়েল কুক আই কংগ্রাচুলেট ইউ, তার মানে হচ্ছে তার খুব ভালো লেগেছে যে 15টি আইটেমের স্যান্ডউইচ বানানো হয়েছে। ওয়েল কুক আই কংগ্রাচুলেট ইউ, আমি তোমাকে কি করি, অভিনন্দন জানাই যে সুন্দর রান্না করেছো তুমি। কুক সোয়েপ্ট আপ ক্রাস্ট, সে কি করলো, সে এই ক্রাস্ট গুলোকে মানে এই যে এইগুলোকে সুইপ আপ করছিল, মানে এগুলোকে আলাদা করছিল বা পরিষ্কার করছিল উইথ লং স্যান্ডউইচ নাইফ, এবং এগুলোকে সে যে এখান থেকে যে এগুলো সরাচ্ছিল, যে এখান থেকে যে ক্রাস্ট গুলো সরাচ্ছিল, এগুলো সরাচ্ছিল যে লম্বা একটি স্যান্ডউইচ নাইফ দিয়ে। স্যান্ডউইচের এক ধরনের চাকু থাকে, সেই চাকু দিয়ে এটা সে সরাচ্ছিল। অ্যান্ড স্মাইলড ব্রডলি, এবং কংগ্রেচুলেশন পাওয়ার পরে সে কিন্তু অনেক খুশি হয়ে গেল, এবং সে একেবারে সবগুলো দাঁত 32টা দাঁত বের করে সে হাসলো ব্রডলি, স্মাইল করলো কিন্তু ব্রডলি, মানে সবগুলো দাঁতে দাঁত বের হয়ে গেল, খুবই খুশি হলো সে। তো আমরা এরপরে দেখবো প্যান্ট্রি কাকে বলে। প্যান্ট্রি বলতে আমরা বাংলায় বলা হয় এটাকে, যে এটাকে বাংলায় বলে
ভাড়ার আচ্ছা দেখবো ওটা প্যান্ট্রি। তো এই যে প্যান্ট্রি বলতে এটা কি বোঝায়? যেখানে চলে রান্না রান্নাশালায় যে বিশেষ জিনিসগুলো রাখা হয়ে থাকে, বিভিন্ন ধরনের বোতল, বিভিন্ন ধরনের কৌটা, বয়াম এই সমস্ত জিনিসগুলো যেখানে রাখা হয়, ঝাঁকা সহ এগুলোকে বলা হয় প্যান্ট্রি। তো প্যান্ট্রির আরো একটি বাংলা আছে আমি একটু মনে করতে পারছি না, এখন মনে করব। এই যে এটিও একটি প্যান্ট্রি। তো এখানে আমরা দেখছি যে এখানে আচার আছে, এখানে যে ভিনেগার বা সস জাতীয় কিছু আছে। এখানে আমরা দেখছি যে ভুট্টার মানে আছে কর্নফ্লাওয়ার মানে এই যে পপকর্ন বানাবে। তো এই যে এখানে আমরা বেশ কিছু আইটেম গুলো দেখছি যে এগুলো আছে। তো এখানে কিন্তু এগুলো থাকে। তো আমরা জানি যে এখানে কিন্তু অন্য কিছু ঢাকা থাকতে পারে। তো বলছে যে কি বলছে যে গডবার্স হ্যাজ কাম, গডবার্স হ্যাজ কাম। তো গডবার একজন মানুষের নাম, তার সেই মানুষের নামে একটি দোকানের নাম হয়েছে বা প্রতিষ্ঠানের নাম হয়েছে। সেই প্রতিষ্ঠানের নাম অনুযায়ী এখন বলছে যে গডবার নামের এক ব্যক্তি গডবারের দোকান থেকে একজন এসেছে। গডবার্স হ্যাজ কাম মানে গডবারের দোকান থেকে একজন এসেছে। যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের দোকান আছে, যে দোকানগুলোর আমরা নাম জানি। সেই দোকানগুলো থেকে আমরা বললাম যে মুসলিম সুইটস থেকে এসেছে। তো মুসলিম সুইটস থেকে এসেছে, তাহলে একজন মানুষ কি করতে পারে? মুসলিম সুইটস থেকে এসে কাজ করতে পারে। তো অ্যানাউন্সড স্যাডি, স্যাডি কি করলো? অ্যানাউন্স করলো, স্যাডি ঘোষণা করলো। স্যাডি ঘোষণা করলো যে গডবার্স ম্যান এসেছে। ইস্যুইং আউট অফ দ্য প্যান্ট্রি, ভাড়ার ঘর, এটাকে বলে ভাড়ার ঘর। আমি ভুলে গেছিলাম ওয়ার্ডটি, ভাড়ার ঘর বা গুদাম ঘর। তার মানে বলছে যে এই গুদাম ঘর থেকে স্যাডি বের হয়ে আসলো, প্যান্ট্রি থেকে, গুদাম ঘর থেকে স্যাডি বের হয়ে এসে ঘোষণা করলো যে গডবারের যে লোক, সেই লোক এসেছে। শি হ্যাড সিন দ্য ম্যান পাস দ্য উইন্ডো, সে দেখেছে যে লোকটি কি করছে, উইন্ডোটা পাস করে যাচ্ছে, মানে জানালাটা সামনে দিয়ে সে চলে যাচ্ছে। এটা সে দেখেছে কোথায়? গুদাম ঘরের জানালাতে দেখেছে যে একটি লোক পার হয়ে গেল, এবং সে চিনেছে যে এই লোকটি হচ্ছে গডবারদের দোকানের লোক, উইন্ডো। তো সেই আমরা এখন দেখবো ক্রিম পাপস কাকে বলে। এই যে এটিকে বলা হয় ক্রিম পাপস। তো এরপরে আমাদের লেখায় আসবে ক্রিম পাফস। ক্রিম পাফস আসলো। দ্যাট মিন দ্য ক্রিম পাফস, দ্যাট মিন দ্য ক্রিম পাফস। তো দ্য ক্রিম পাফস আমরা বুঝবো এ কেক মেড অফ লাইট প্যাস্ট্রি ফিল্ড উইথ ক্রিম। তো ক্রিম পাফ বলতে কি বোঝায়? একটি ক্রিমকে বোঝায়, যে ক্রিমটা সাধারণত তৈরি হয় হচ্ছে কি দিয়ে তৈরি হয়? পেস্ট্রি দিয়ে তৈরি হয়ে থাকে। পেস্ট্রি দিয়ে, যে পেস্ট্রি এগুলোকে বলা হয় পেস্ট্রি। এই পেস্ট্রি দিয়ে তৈরি করা হয়ে থাকে। এই কেকটাকে বলা হয় হচ্ছে ক্রিম পাফস। তো ক্রিম পাফ চলে এসেছে। ধরো গডবরের যে লোকটি এসেছে, সে মিষ্টির দোকান থেকে বা খাবারের দোকান থেকে এসেছে। সে কি নিয়ে এসেছে? এই ক্রিম পাফ নিয়ে এসেছে, হ্যাড কাম, চলে এসেছে। গডবার্স ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস। তো গডবার্স যারা এরা দোকান, তো আমরা জানি যে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান আমাদের কাছে খুবই সুপরিচিত আছে। আম তো এইরকম মিষ্টির দোকানের কথাই বলতো যে কনভার্স আর ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস। তাদের ক্রিম পাফের জন্য তারা বিখ্যাত। নোবডি ইভার থট অফ মেকিং দেম অ্যাট হোম। কেউই কখনো ভাবে নাই যে এই গডবাররা এই গডবাররা যে যত সুন্দর করে বানায়, এটা যে নিজেরা বানিয়ে খাবে, এটা কেউ চিন্তা করে না। কারণ তাদের বানানোটা অনেক ভালো হয়। আমাদের আমরা ঘরে যেটা বানাই তার সাথে ওদের ওদের বানানোটা অনেক ভালো হয়। ওটা কিনে খাওয়াই বেশি মজার। ব্রিং দেম ইন অ্যান্ড পুট দেম অন দ্য টেবল মাই গার্ল। সে বলল যে ওদেরকে কি করো, ব্রিং দেম ইন মানে সেগুলোকে ভিতরে নিয়ে আসো, এবং সেগুলোকে টেবিলের উপরে রাখো। এটা কে বললো? অর্ডার্ড কুক, কারণ কুক সেগুলোকে ব্যবহার করবে। তো কুক সেগুলোকে ব্যবহার করার জন্য সে কি করবে? ব্রিং দেম ইন, পুট দেম অন দ্য টেবিল, টেবিলে রাখো। মাই গার্ল অর্ডার কুক, স্যাডি ব্রট দেম ইন, স্যাডি কি করলো? সেগুলোকে ভিতরে নিয়ে আসলো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর, এবং সে কি করলো? দরজার দিকে ফিরে গেল। ওয়েন্ট ব্যাক টু দ্য ডোর। অফকোর্স লরা অ্যান্ড জোস ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়ালি কেয়ার অ্যাবাউট সামথিং। তার মানে কি করলো? স্যাডিস কিন্তু সেগুলো নিয়ে আসলো এবং দরজার দিকে আবার চলে গেল। অবশ্যই লরা এবং জোস আর ফার টু গ্রোন আপ, তারা অনেক বড় হয়েছে টু কেয়ার, রিয়েলি কেয়ার অ্যাবাউট সামথিং। মানে এই যে এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল করা, এই সমস্ত বিষয়গুলো, সাংসারিক বিষয়গুলোকে দেখাশোনা করা, এইগুলো কিন্তু লরা এবং জোস এখন শিখে গেছে। কারণ আমরা জানি যে মেয়েরা খুব দ্রুত সাংসারিক কাজগুলো খুব দ্রুত শিখে নেয়, বুঝে নেয়, এবং তারা যে দায়িত্ব নিয়ে কাজগুলো করতে পারে এবং করতে শেখে। All the same মানে গতানুগতিক। All the same they couldn't help agreeing that the pups looked very attractive. তো যাই হোক, গতানুগতিকভাবে সবাই যেহেতু এটি স্বীকার করে নেয়,
তারাও এটি স্বীকার করে, একদিন মানে হচ্ছে মেনে নেওয়া। এই হেল্প কুড নট হেল্প মানে না করে পারে না। তারা স্বীকার না করে পারল না যে এই পাপগুলো দেখতে খুবই আকর্ষণীয় ছিল, খুবই আকর্ষণীয় ছিল। ভেরি অ্যাট্রাক্টিভ এবং পরে আবার বলল ভেরি। তো ভেরি কেন বলা হলো? এই ভেরিটাকে আবার নিশ্চিত করার জন্য যে হ্যাঁ, সত্যি, সত্যি খুবই আকর্ষণীয়, ভেরি অ্যাট্রাক্টিভ। তো আমরা অনেক খাবারের নাম দেখলাম এই গল্পে, আমরা গার্ডেন পার্টিতে দেখলাম যে অনেক খাবারের বিষয়গুলো এসেছে। তো এইজন্য খাবারের বেশ কিছু আইটেম আমাদের দেখছে যে আইসিং সুগার। তো আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের খাবারের উপরে এভাবে সুগার দেয়া থাকে। এভাবে বিভিন্ন ধরনের গুঁড়া দেয়া থাকে। তো এগুলো আমরা মিষ্টিতে দেখে থাকি। আমরা বিভিন্ন ধরনের লাড্ডু বা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন খাবারে থাকে এটি। এটিকে আইসিং সুগার বলা হয়। তো কুক বিগ্যান অ্যারেঞ্জিং দেম। কুক কি করতে শুরু করলো? এই যে সে গডবার্ড লোকগুলো যে কি নিয়ে এসেছে? এই যে পাপস গুলো নিয়ে এসেছে। পাফ গুলোকে সাজাতে শুরু করলো। শেকিং অফ দ্য এক্সট্রা আইসিং সুগার। সেখান থেকে কি সরিয়ে দিল সে? যে অতিরিক্ত আইসিং সুগার গুলো যে এই যে এগুলো এক্সট্রা, এই এক্সট্রা আইসিং সুগার গুলোকে সে শেক করলো, ঝাঁকুনি দিয়ে ফেলে দিল। শেক অফ। ডোন্ট দে ক্যারি অন ব্যাক টু অল অনস পার্টিজ সেইড লরা। ক্যারি ওয়ান ব্যাক টু অনস অল অনস পার্টিজ। তার মানে সে বলল কি যে তারা কি সবসময় একই জিনিস সব পার্টিতে নিয়ে আসে? সেইড লরা। সব পার্টিতে কি একই জিনিস দেয়? একই জিনিস দেয় সব পার্টিতে? তখন বলছে যে জোস বলছে যে আই সাপোজ দে ডু। আমার মনে হয় তারা তাই করে। আমার মনে হয় তারা সবাইকে একই জিনিস দিয়ে থাকে। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক। যে কখনো কি করতে চায় না? লাইক টু বি ক্যারিড ব্যাক। তার মানে হচ্ছে সে একই জিনিস পছন্দ করে না। বারবার একই জিনিস আসবে, ক্যারি ব্যাক করা। মানে সে আনকমন জিনিস পছন্দ করে, এই ক্যারি ব্যাক সে করতে পছন্দ করে না। সে চেয়েছিল যে এটি নতুন স্টাইলের কোনো কিছু তার কাছে আসুক, তাদের বাসায় এই লোকটি নিয়ে আসুক। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারি। তো এই সুন্দর যে পাফ গুলো এসেছে, এই পাফ গুলোকে নিয়ে তারা আলোচনা করছে যে এগুলো দেখতে খুবই মানে খুবই সুন্দরভাবে হালকা মনে হচ্ছে এবং পালকের মতো হালকা মনে হচ্ছে। আই মাস্ট সে, আমাকে তাই বলতে হবে। হ্যাভ ইউ হ্যাভ ওয়ান ইজ মাই রিয়ার্স। তোমার প্রত্যেকে একটা করে নাও প্রিয়। said cook in her comfortable voice. তো এত প্রশংসা যে খাবারের করে, তখন কি করে? সাধারণত যারা রান্না করে তারা বলে থাকে যে, "একটা খাও না কেন? একটা খাও, খেয়ে দেখো কেমন হয়েছে?" তো যদিও সেই খাবারটা পুরোপুরি রেডি হয়নি এখনো। কিন্তু তারপরে সে বলছে যে, "তোমরা খাও" এবং খাওয়ার সময়ও কিন্তু এখনো হয়নি। কিন্তু কুক বলছে, "এটা খেয়ে নাও।" ইয়ার মা অন্য, ইয়ার বলতে এখানে ইয়র বোঝাচ্ছে তোমার মা জানতেও পারবে না। এখানে মা কিন্তু মাম্মি, আমরা কিন্তু মা শব্দটা প্রায় কমন, সবাই মা ব্যবহার করে। মা অন্য, তোমার মা এটা জানতে পারবে না। ইয়ার কিন্তু ইয়র। কমফোর্টেবল আদুরে কণ্ঠে বলল যে, "খাও না কেন? খাও। তোমার মা তো জানবেও না। তোমার মাকে আমি বলব না।" "ওহ! ইম্পসিবল! ওহ ইম্পসিবল! অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাপ সুন। সো সুন আফটার ব্রেকফাস্ট।" তো আমরা জানি যে অ্যাকচুয়ালি আম সাধারণত এই যে সাধারণ মানুষেরা বা নিম্ন শ্রেণীর মানুষেরা যারা কি করে থাকে তারা খাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। কখন খাচ্ছে, কি খাচ্ছে এটাই মনে করে না। বরং তারা মনে করে যে খেলেই হলো। কিন্তু এই সাধারণত আমরা জানি যে যারা সচেতন মানুষ তারা সাধারণত খাওয়ার পরে খায় না। একটা কথা আছে যে ভরা পেটে খায় যে কবরেতে যায় সে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের খাওয়াগুলো খেতে হবে হচ্ছে নির্দিষ্ট গ্যাপ দিয়ে। ফ্যান্সি ক্রিম পাফস সো সুন আফটার ব্রেকফাস্ট। তার মানে এই শৌখিন ক্রিম পাফস যেখানে এত বেশি ফ্যাট, এত বেশি ক্যালোরি, এই ক্যালোরিওয়ালা খাবারগুলো আমি এই ব্রেকফাস্টের পরপরই খাবো? না, 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 ইম্পসিবল। দ্য ভেরি আইডিয়া মেড অন শাডার। শুনেই তো আমার গা ঘিনঘিন করছে যে ইম্পসিবল, খাওয়া যায় না। তো অ্যাকচুয়ালি আমরা এই বিষয়গুলো কম বুঝি যারা আমরা বেশি খাই করি। কিন্তু যারা কম খায় তারা জানে যে খাওয়া কতটা সুস্বাদু, কিভাবে করে মানে ক্ষুধা পেটে কিভাবে খেলে কি মজা লাগে সেটা তারা বুঝতে পারে। All the same, 2 minutes later, Jose and Laura were licking their fingers with that absurd inward look that only comes from whipped cream. Wow! তো আমরা দেখলাম যে জোস কিন্তু যে কথাটি বলল সেই কথাটি সে রাখতে পারে নাই। রাখতে পারে নাই। তার মানে ২ মিনিট পরে দেখা যাচ্ছে যে তারা কিন্তু এই কুকের কথা শুনে মেনে নিয়েছে এবং তারা এটা খাওয়া শুরু করেছে শুধু না, এবং একটি খেয়ে শেষও করে ফেলেছে। খেয়ে শেষ করার পরে হাতে যে লেগেছিল যে ক্রিম গুলো সেগুলো চেটে খাচ্ছে। তাদের ফিঙ্গার গুলো চেটে খাচ্ছে with that absurd inward look। তার মানে মনে হচ্ছে তারা খুব একেবারে inward look মানে
তারা খুব গভীরভাবে মানে ভিতরের দিকে তারা অ্যাবজর্ব হয়ে গেছে। এখানে তাদের হাত জড়িয়ে গেছে এবং তারা নিমগ্ন হয়ে গেছে। লুক দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম। তার মানে এই যে হালকা করা ননি, আমরা যেটাকে ঘোল বলে থাকি বা আমরা যেটাকে ক্রিম বলে থাকি, ননি বলে থাকি। এই ননি যখন হাতে জড়িয়ে গেছে আমরা জানি যে এটি কিভাবে জড়ায়, যেমন আমরা যখন যে তৈলাক্ত বা চর্বিযুক্ত মাংস খেয়ে থাকি আমাদের হাতে যেমন যেমন চর্বি লেগে যায়, ওইভাবে সাধারণত ননিটা লেগে যায় যেটাকে সহজে ছাড়ানো যায় না। এটা ছাড়ানোর জন্য স্পেশাল ডিটারজেন্ট কোনো কিছু লাগে। তো আমরা বুঝতে পারলাম যে তাদের হাতে এগুলো জড়িয়ে গেছে এবং তারা সেগুলো কেটে চেটে খাচ্ছে। লেটস গো ইনটু দ্য গার্ডেন আউট বাই দ্য ব্যাক ওয়ে সাজেস্টেড লরা। লরা কিন্তু এখনো তার মন কিন্তু বাগানে আছে, কারণ বাগানে সেই যে কর্মীগুলো কিন্তু বাগানে আছে। লেটস গো ইনটু দ্য গার্ডেন, চলো বাগানে যাই, চলো আমরা বাগানে যাই। আউট বাই দ্য আর ব্যাক ওয়ে, ওই যে পিছনের রাস্তাতে যাই। তার মানে সাজেস্টেড লরা। বুঝতে পারলাম যে বাগানে যাওয়ার দুটো রাস্তা আছে, একটি সামনের রাস্তা, একটি পিছনের রাস্তা, কমপক্ষে দুটি। I want to see how the men are getting on with the marquee. চলো আমার দেখতে ইচ্ছা করছে যে এরা এই সামিয়ানাটা কি কেমন করলো, সামিয়ানাটা কেমন ভাবে লাগালো। দে আর সাচ awfully nice man. তারা খুব বেশি প্রচন্ড ভাবে তারা ভালো মানুষ, খুবই সুন্দর মানুষ এই যারা এসেছে। But the back door was blocked by cook. কিন্তু ব্যাক ডোরটা যে যাবে সেখানে অ্যাকচুয়ালি তারা কাজ করছিল। কারা কাজ করছিল? এখানে কাজ করছিল বাবুর্চি, স্যাডি এবং গডবার্স ম্যান এবং হ্যান্স। এরা ৪ জন সেখানে দাঁড়িয়ে ছিল এবং তারা মানে রাস্তাটা জটলা হয়েছিল এবং সেখানে যাওয়াটা ব্লকড হলো। সামথিং হ্যাড হ্যাপেন্ড। কিছু একটা ঘটেছে। কিছু একটা ঘটেছে। টুক, 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 ক্লাকড, কুক লাইক অ্যান এজিটেটেড hen। তো আমরা জানি যে মুরগি শব্দ করে টুক, 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 টুক। তো এরকম করে মুরগির মতো কক, কক করে উঠেছে বাবুর্চিটি লাইক অ্যান এজিটেটেড hen। একটি মুরগি মুরগি যখন কক, কক করে ওঠে, যখন সে অশান্ত হয়ে পড়ে, তখন যেমন শব্দ করে সেইভাবে কিন্তু বাবুর্চিটিও শব্দ করে উঠেছে। কক, 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 কক করে উঠেছে। তো আমরা এখানে দেখি যে কেন করছে? স্যাডি had her hand clapped to her cheek as though she had toothache। তার মানে স্যাডি কি করলো? তার হাত দিয়ে চাপড় মারার মতো করে গালে মারলো যেন তার দাঁতে ব্যথা হয়েছে এইভাবে। স্যাডি had her hand ক্ল্যাপ টু হার চিক, তার মানে তার গালে লাগালো as though she had toothache, মনে হচ্ছে দাঁতে ব্যথা হয়েছে। দাঁতে ব্যথা হলে যেমন মানুষ দাঁতে আঙ্গুল দিয়ে একটু হালকা আঘাত করে সেইভাবে সে আঘাত করলো। হ্যান্ডস ফেস ওয়াজ স্ক্রুড আপ। এর ফলে হ্যান্ডস এর মুখটা কেমন হয়ে গেল? উপরের দিকে উঠে গেল। স্ক্রুড আপ, এইভাবে মানুষের মুখটা স্ক্রু আপ করে মানে মুখ উপরের দিকে উঠে যায়। স্ক্রুড আপ ইন দ্য এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, সে বোঝার চেষ্টা করছে যে হ্যান্ডস যে কি করছে এখানে, কি বলছে। অনলি গডবার্ডস ম্যান সিম টু বি এনজয়িং হিমসেলফ। এখানে শুধু মনে হচ্ছে সবাই চিন্তিত, সবাই ব্যস্ত, কিন্তু গডবারের যে লোকটি এসেছে সে মনে হচ্ছে যে সে উপভোগ করছে এই বিষয়টা। ইট ওয়াজ হিজ স্টোরি। এবং এই গল্পটা সে বলছে, যে গল্পটা তারা উপভোগ করছে, সে সেই গল্পটা শুধু সেই উপভোগ করছে। কারণ কি আমরা বুঝিনি যে এমন একটি ঘটনা ঘটছে, যে ঘটেছে, যে ঘটনাটি এই গডবারের লোকটি এসে গল্প করছে এবং গল্পটা শুনে এই যে হ্যান্স তার মুখটা স্ক্রু আপ করছে, তার মানে সে বুঝতে পারছে না যে এটা কি হয়েছে, সে একটু বোঝার চেষ্টা করছে। আর এই কুকটা বাবুর্চি যে মহিলা, সে কিন্তু বিষয়টা নিয়ে খুব কষ্ট পেয়েছে এবং সে হঠাৎ করে টুক 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 করে কক কক করে শব্দ করে উঠে পড়েছে। তো এরকম করছে। আর সে কি করছে? আমরা দেখছি যে স্যাডি কি করছে? স্যাডি তার গালে হাত দিচ্ছে এমনভাবে, হায় আল্লাহ! এটা কি হয়েছে? হায় আল্লাহ! এটা কি হয়েছে? আমরা জানি যে মানুষ এভাবে গালে হাত দেয় যখন কোনো কিছু তাদের কাছে মানে অপ্রত্যাশিত কিছু ঘটে। হোয়াটস দ্য ম্যাটার? হোয়াটস হ্যাপেন্ড? কি ঘটনা? কি হয়েছে? দেয়ার হ্যাজ বিন হরিবল অ্যাক্সিডেন্ট সেইড কুক। তখন বাবুর্চি তো অলরেডি জেনে ফেলেছে বিষয়টা যে কি হয়েছে, এই গডবট ম্যান গল্পটা করেছে। তখন লরা এসে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে? তখন বলল দেয়ার হ্যাড বিন এ হরিবল অ্যাক্সিডেন্ট, একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ম্যান কিল্ড, একজন মানুষ মারা গেছে। এ ম্যান কিল্ড হোয়ার? হাউ? হোয়েন? মানুষ মারা গেছে? কোথায়? কিভাবে? কখন? তো আমরা ষষ্ঠ পর্বে পরবর্তীতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে পঞ্চম পর্ব শেষ করছি বিষয়গুলো।